এটা বলার পরে চিত্র দিতে গিয়ে হাইরে সমস্যা, এই চিত্র আজীবনই দেওয়া সম্ভব নয়। কিভাবে চিত্র দেবে, কি টেনশন, খুবই টেনশন। এই চিত্র কিভাবে এখন দেব স্যার? এটা না দিলে চলে না স্যার, দরকার নাই স্যার, থাক স্যার। এই চিত্রে কি আছে? এলে তো এমনিতেই দেওয়া যায়। এই যে দেখেন তো, এরকম করে সোডিয়াম এক পাশে দেবেন। এই চিত্র দিতেও কত কৃপণতা, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, দেখতে ভাল লাগছে না, তাই কেমনে হলো? এই চিত্র এখানে একটা তুমি দিয়ে দিলা, এখানে আরেকটা দিলা, এই দুটো তো আগে দিবা। এখন বলো তো, এটা যেহেতু ধনাত্মক, তাহলে পানির কোন প্রান্তগুলোর কাছাকাছি থাকবে? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক কি অক্সিজেন না? তাহলে সুন্দর করে এরকম কয়েকটা অক্সিজেন দিয়ে নাও না কেন, এরকম করে অক্সিজেন দিয়ে নিবা। ঠিক আছে কি? দিয়ে নিয়ে এখন দেখো তো এর সাথে পানির অণুর গঠন, আমরা যে গঠনগুলো দিই সেই গঠনগুলো এরকম করে দিয়ে দাও। এটা কি এমন? পানির অণুর এরকম করে দুই পাশে দিয়ে দাও। এটা দিতে গিয়েও দেখা যায় এক একজন এক এক রকম করে দিচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে চিত্রটা মোটামুটি তো হয়ে গেছে। এখন তোমাকে শুধু কি করতে হবে? আংশিক চিহ্নটা দিতে হবে। তাহলে হাইড্রোজেনের সাথে তুমি আংশিক কি দিবা, আর অক্সিজেনের ক্ষেত্রে কি দিবা? তাহলে চতুর্পাশে এই চিত্রটার মতো করে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। তো এই চিত্র দিতেই পারে না, হাই রে কষ্ট। আর এটা দেখো, কেউ কেউ আবার বলে যে চিত্রটা স্যার আরেকবার দেখান, আরেকবার দেখান, আরো 6 বার দেখাচ্ছি, দেখো এটা কিছুই নাই। এখন এই জায়গাতে বলো তো, ক্লোরিন যেটা রয়েছে, তাহলে ক্লোরিনের চারপাশে কারা থাকবে? তাহলে এবার কি করো? হাইড্রোজেন দাও। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা হাইড্রোজেন মিলে একটা কি থাকবে? তাহলে এমনভাবে দাও যেন দুইটা হাইড্রোজেন মিলে একটা অক্সিজেন তুমি দিতে পারো। বুঝছো কি? তাহলে প্র্যাকটিস না করলে তুমি পারবে না। তো মনে করলা যে বাসায় গিয়ে খালি যেভাবে আছে ওইভাবে রেখে দেবো, তা তো হবে না। এই যে একটা হয়ে গেল, এটা এখানে সেইভাবে দাও, কারণ এটার সাথে মিলাবা না। যারা এরকম করতে পারো না তারা খাতা ঘুরিয়ে নাও, তাছাড়া তো উপায় নেই। তাদের ক্ষেত্রে আর কি বলবো, এই যে এরকম করে দিয়ে দাও। তাহলে এগুলোতে আমরা কি দেবো? ডেল্টা প্লাস, আর কি হবে? ডেল্টা মাইনাস। আমরা আগে কোনো একটি যৌগ পানিতে কেন দ্রবীভূত হবে তার জন্য পানির অণুর গঠন আমরা পড়াইছি, তাই পড়াইছি না? তাহলে পানির অণুর গঠনে আমরা দেখেছিলাম যে পানিতে এরকম একটা অক্সিজেন থাকে আর দুইটি কি থাকে? হাইড্রোজেন থাকে। ঠিক আছে কি? এখন এই ইলেকট্রন যেটা আছে শেয়ার করে, শেয়ারকৃত ইলেকট্রনগুলো এইদিকে সামান্য সরে যায়, এই জন্য এটা হয় আংশিক কি? ঋণাত্মক। এদিকের ইলেকট্রনটা ওইদিকে সরে যায়, তাই এটা হয় আংশিক কি? ঋণাত্মক। ঠিক আছে কি? আর এই জায়গায় তাহলে যদি এটা এইদিকে সরে যায়, ওইটা যদি ঋণাত্মক হয়, তাহলে হাইড্রোজেন অবশ্যই কি হবে? এই জন্য আমরা বলছি এটা আংশিক ধনাত্মক, এটা আংশিক কি? ধনাত্মক। ঠিক আছে কি? তার মানে আমরা দেখতে পেলাম পানির অণুতে একটা ধনাত্মক আছে, একটা কি আছে? ঋণাত্মক আছে। তাহলে এখন কথা হচ্ছে আয়নিক যৌগ। কোনো একটা তোমার গ নাম্বার প্রশ্নে দেখতে পেলা যে যৌগটা গঠিত হয়েছে, সেই যৌগটার নাম কি? আয়নিক যৌগ। যে কোনো একটা আয়নিক যৌগ হয়েছে, এটা একটু ভালো করে বোঝো, কারণ এটা তো পরীক্ষা থাকবেই, মাস্ট। তাহলে সেই যৌগটা মনে করো আয়নিক যৌগ হয়েছে। কি যৌগ হয়েছে? আয়নিক যৌগ হয়েছে। তুমি মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড পাইলা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যৌগগুলো বেশি পাওয়া যায় না, ম্যাগনেসিয়াম অক্সাইড পাইলা বা সোডিয়াম ক্লোরাইড পাইলা, নয়তো বা আর কি দেবো, আর কি কি পাও তোমরা? ক্যালসিয়াম ক্লোরাইড পাইলা, এই যৌগগুলো পাইলা মনে করো। ঠিক আছে, থাকার দরকার নেই, এগুলোই তিনটেই থাক। তাহলে এই যৌগগুলো তুমি পেয়েছো, তোমাকে বলা হলো এই যৌগটি পানিতে দ্রবণীয় কি দ্রবণীয় নয় সেটি কি করো? ব্যাখ্যা করো। বা দ্রবীভূত হবে কি হবে না সেটি কি করো? ব্যাখ্যা করো। তোমাকে বলেও দেয়নি হবে, হলে তো তাও না ইয়ে পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায় যে হওয়ারটাই ব্যাখ্যা করে দেবো। আর হবে কি হবে না তার মানে তোমাকে ডিসিশন নিতে হবে, তাই কথা না? তা তুমি প্রথমে কি করবা? দেখবা এই যৌগটা যেটা তুমি পেয়েছো, সেই যৌগটা যদি তুমি আয়নিক যৌগ হয়, আয়নিক বন্ধনের যদি বর্ণনা দিয়ে থাকো, তার মানে সেটা নিশ্চিন্তে পানিতে কি হবে? দ্রবীভূত হবে। কিন্তু এখানে একটা কথা আছে, আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও কিছু কিছু যৌগ আছে কিন্তু পানিতে কি হয় না, যেমন সিলভার ক্লোরাইড, বেরিয়াম সালফেট, এগুলো কিন্তু পানিতে কি হয় না? দ্রবীভূত হয় না। ঠিক আছে, ওই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে কি তোমার ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, এগুলো কি পানিতে দ্রবীভূত হয়? হয় না কিন্তু। তার মানে এগুলোর কথাগুলো কিন্তু বাদ দিয়ে সাধারণত এরা হয়।
তাই কথা না? আর ওরা হয় না বলেই কিন্তু আমরা ওদেরকে পড়াই, এরা অদক্ষপণ বিক্রিয়া দেয়। কোন বিক্রিয়া দেয়? তাহলে তো আমরা স্পেশালভাবে মনেই রেখেছি এরা আসলে হয় না। ঠিক আছে কথা কি? বুঝছো সবাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যখনই আয়নিক যৌগ তুমি দেখতে পাবা, এখন একটা কথা দেখো, আগে থেকে তুমি বর্ণনা করেই এসেছো আয়নিক যৌগ কিভাবে গঠিত হলো, সেক্ষেত্রে বিশাল বর্ণনা করে দিয়ে এসে তুমি হাঁপসে গেছো। তার মানে আবার তুমি আয়নিক যৌগ কিভাবে গঠিত হচ্ছে, ধনাত্মক হচ্ছে ঋণাত্মক হচ্ছে, সেই ঘটনা আবার বলবা। আর একই মঞ্চে কোনোদিন একই গান দুইবার এক শিল্পী গাইতে পারে না। তার মানে একই খাতায় দুইবার একই বার বলা যায় না। তখন তোমাকে এখন কী করতে হবে? তুমি শুধু বলে দিবা যে সোডিয়াম ক্লোরাইড একটি কী যৌগ? আয়নিক যৌগ। তাই সোডিয়াম ক্লোরাইডে, তাই কি ক্লোরাইডে? হ্যাঁ, ধনাত্মক সোডিয়াম আয়ন আছে আর কি আয়ন আছে? অর্থাৎ এখানে ধনাত্মক ও ঋণাত্মক কি থাকে? প্রান্ত থাকে। তাই এটি কি প্রকৃতির? এই পর্যন্ত বলে দাও। তাই এটি কি প্রকৃতির? পোলার। ঠিক আছে কি? এই জন্য এই পোলার সোডিয়াম ক্লোরাইড যৌগকে পোলার দ্রাবক পানিতে, কি দ্রাবক? এই যে দ্রাবকটার নাম বলছি কিন্তু আমরা, কি দ্রাবক? পোলার দ্রাবক। আর বলতো একে পোলার দ্রাবক আমরা পানিকে কেন বলি? পোলার যৌগগুলো এখানে দ্রবীভূত হয় বলে। দ্রাবক মানে কি? যাতে দ্রব্য কি হয়? দ্রবীভূত হয়। এখন কোন টাইপের যৌগগুলো দ্রবীভূত হচ্ছে? পোলার টাইপের। এই জন্য নাম আমরা কি বলছি? পোলার দ্রাবক। কি দ্রাবক? পোলার। তাই পোলার দ্রাবক পানিতে, পোলার দ্রাবক কোথায়? সোডিয়াম ক্লোরাইডকে কি করা হলে? এই ক্ষেত্রে বিস্তর একটা অভিযোগ আছে। বিস্তর অভিযোগটা কি? কেউ কেউ কয়া দেয় দ্রবীভূত করা হলে। এবার তুমি যদি দ্রবীভূতই করো তাহলে আর বর্ণনা কি দিবা? তো দ্রবীভূতই হয়। ঠিক কিনা বলো? তাহলে এই জায়গায় কি দ্রবীভূত শব্দ ব্যবহার করা যাবে? এখন তুমি দেখলা আয়নিক যৌগ না দ্রবীভূত করলে তাও মানে নেওয়া যায়, কিন্তু সমযোজী যৌগের বেলায় যখন কও যে পোলার দ্রাবক পানিতে, মনে করো যে কোনো একটা সমযোজী যৌগের কথা বললাম, মিথেনকে দ্রবীভূত করা হলে, মিথেন কোন আমলে দ্রবীভূত হয়েছে? একটা মানে একটা গল্প শুনেছিলাম বা দেখেছিলাম, এক ছোট বাচ্চা তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প পড়তেছে। 1971 সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, এরকম যুদ্ধ হয়েছে, এটা গল্প পড়তেছে। গল্প পড়তে গিয়ে এখন তার বাবাকে বলতেছে, পাশে বাবা ছিল, বাবা হচ্ছে তোমার মাছাটা চাইলে ঠিক করতেছে। তা বলছে, আব্বা যুদ্ধ কি? তো যা তুমি শুনবে চাচ্ছ, দেখবে চাচ্ছ, দেখার দরকার নেই বাবা। না, আমি যুদ্ধ দেখুম, গ্রামের তো যুদ্ধ দেখুম, যুদ্ধ ক্যাঙ্কা আব্বা কও। তখন বাপে তো বলে পড়ে গেছে বিপদে। তা সে এখন বলতেছে, মনে করো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধে অনেক গোলাগুলি গোলাগুলি হচ্ছে। মা ওটি ভাত রান্না করতেছে। তুমি অতকনাস হলো কি জন্য মিথ্যা কথা শিখাচ্ছ? কোন দিন মামার সাথে ভারতের যুদ্ধ হলো? আর বাবাই করছে, আরে ধরিয়া নেও, যুদ্ধ হচ্ছে। ধরবি কে? কোন দিন হচ্ছে? ছোট বাচ্চা তুমি কি জন্য মিথ্যা কথা শিখাবা? দুই এক কথা কোথায় কোথাও ঝগড়া লেগে গেছে। ঠাস বাপে এখন একটা ঠাস করে মা চর মারছে। চর মারার পরে এখন মায়ে করছে, ওরে গোলামের বেটা, তুই আমাকে চর মারলি? বাপে করছে, কি করলো রে? আমার চাচার নাম গোলাম, এই কি জন্য করলো? গোলামের বেটা। এ লাঠিটা নিয়ে আয় তো রে। লাঠি নিয়ে এসে এখন লাঠি নিয়ে যাচ্ছে, এখন কর। মাও করছে যে আমার ঝাড়ুটা কোটে রে, ঝাড়ুটা নিয়ে আয়। দুইজনে এখন লেগে গেছে। বাপে এক পর্যায়ে সিলেক্ট করছে যে আব্বা বেশি কি মার খেলাম? তখন ছেলেই পরিস্থিতি করছে যে আব্বা আর যুদ্ধ দেখবো না, যুদ্ধ দেখা হয়ে গেছে। বাপ করছে, কে যুদ্ধ দেখবো না? কে দেখ, আরো দেখ। বুঝছো কি কাহিনী? এটা হচ্ছে সেই রকম ঘটনা। দেখো তাহলে কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা করার জন্য একটু কমন সেন্সও রাখতে হবে, যে তুমি দ্রবীভূত যদি বলেই দাও তাহলে কোন আমলে সেটা হয়েছে। এটা তো কোনোদিন হয় না। দ্রবীভূত যেহেতু হয় না, তাহলে ওটা ওইখানে বলা যায় না। তাহলে আমরা কি বলবো? যোগ করা হলে। কি করা হলে? যোগ করা হলে ঘটনা কি হবে? দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে। আর আগে যদি আমি দ্রবীভূতর কথাই বলে দিই তাহলে তো দ্রবীভূত হয়ে গেছে, ওর আর বর্ণনা করার দরকার নাই। বুঝছেন কি বিষয়? তাহলে যোগ করা হলে, সোডিয়াম ক্লোরাইডকে কোথায় যোগ করা হলে? পানিতে যোগ করা হলে। তাহলে পানির অণুর কি অণুর? কোন প্রান্ত? আবার ব্র্যাকেটে লিখবেন।
তাহলে কি বলবেন? পানির অণুর ধনাত্মক প্রান্ত। সোডিয়াম ক্লোরাইডের কোন প্রান্ত বা আয়নকে? তাহলে এই যে দেখো, এটা ঋণাত্মক, এটা হচ্ছে কি ধনাত্মক। তাহলে ঋণাত্মক প্রান্তকে কি করে? আকর্ষণ করে। অর্থাৎ কাকে আকর্ষণ করে? ক্যাটায়ন না অ্যানায়নকে? অ্যানায়নকে কি করে? আকর্ষণ করে। একইভাবে শব্দটি কি? পানির অণুর কোন প্রান্ত? ঋণাত্মক প্রান্ত। সোডিয়াম ক্লোরাইডের কোন প্রান্ত? অর্থাৎ কাকে? এই যে ক্যাটায়ন বলে দিও, ক্যাটায়নকে কি করে? আকর্ষণ করে। এই যে অ্যানায়নকে কি করে? আকর্ষণ করে। ঠিক আছে কি? এখন কথা হচ্ছে, আকর্ষণ তো করতেছে, আকর্ষণ করলেই কি তারা পরস্পর থেকে চলে যাবে? কখন যাবে বলো তো? যখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা, আকর্ষণ কি? বল অপেক্ষা এই যে পানির যে বিপরীত আয়ন তাদেরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলের মান কি হবে? তখন তো ওই আয়নগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির বিপরীত আয়ন দ্বারা কি হবে? পরিবেষ্টিত হবে। তাহলে পানির বিপরীত আয়ন দ্বারা কি হবে? পরিবেষ্টিত হবে। বুঝছেন কি? যেমন আমরা উদাহরণ দিয়ে ওই যে দিয়েছিলাম সাকিব খানের সাথে অপু বিশ্বাসের ঘটনা, মনে করে নাও। এটা তোমাদের সাকিব খান, এটা তোমাদের কি? অপু বিশ্বাস। ঠিক আছে কি? আর কথা হচ্ছে, সাকিব খান তো অপু বিশ্বাসের সাথে প্রথমে তাদের একটা কি আকর্ষণ ছিল, আকর্ষণ থাকার ফলেই তো তারা বিবাহ বন্ধনে কি আছে? আবদ্ধ হয়ে গেছে। কারণ পাশে থেকে দেখো, পাশে থেকে এই সাকিব খানকে কে আকর্ষণ করছে আবার? হ্যাঁ, তাহলে আকর্ষণ যখন করেছে, এই আকর্ষণ বলের মান যখন অপুর আকর্ষণ বল অপেক্ষা কি ছিল, তখন কিন্তু সাকিব খান অপুর সাথে সম্পর্ক কি করে? ছিন্ন করে কার কাছে এসেছে? বুঝছেন কি কাহিনী? এখন এখানে আমরা আরেকটা কথা বলি। কিছু কিছু ক্ষেত্রে যে আমরা দেখতে পেলাম আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও তারা পানিতে কি হচ্ছে না? দ্রবীভূত হচ্ছে না। যেমন আমরা সিলভার কার কথা জানি? সিলভার ক্লোরাইড। এই দেখো, সিলভার ক্লোরাইডে সিলভার আয়ন আছে আর কি আছে? ক্লোরাইড আয়ন আছে। তার মানে এবার একটু লক্ষ্য করো তো, এদিকে দেখো, এই জায়গায় দেখো তো, এই সিলভারকে তাহলে অবশ্যই এই পানির অণুর ঋণাত্মক প্রান্ত কি করবে? আর এই যে ধনাত্মক প্রান্ত যেটি রয়েছে সেটি আবার ঋণাত্মককে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করা সত্ত্বেও তারা কেন দ্রবীভূত হচ্ছে না? কারণ তাদের এই মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা এই যে পানি যে বিপরীত আয়ন দ্বারা আকর্ষণ করছে, সে আকর্ষণ বলের মান কম। আকর্ষণ বলের মান কি? এই জন্য আমরা এটা উদাহরণ দিয়েছিলাম যে সাকিব আল হাসান আর হচ্ছে শিশির ভাবি, দুইজনে মনে করো আকর্ষণ, এটাও মানতে চাচ্ছে না এখন। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা এখনো পর্যন্ত সেটা প্রকাশ পায়নি, তাই না? এখন পর্যন্ত মেনে নাও। ঘটনা কি বুঝছেন? মূল ঘটনা কি? মূল ঘটনা হচ্ছে পানির যে বিপরীত আয়নগুলো আছে, তারা যখন কোনো একটি আয়নিক যৌগের বিপরীত আয়নগুলোকে আকর্ষণ করবে, সে আকর্ষণ বলের মান ওই আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়ন অপেক্ষা যদি কি হয়, তবে তারা পানির অণুতে কি হবে? দ্রবীভূত হবে। কেন দ্রবীভূত হবে? কারণ এই ক্যাটায়ন অ্যানায়নগুলো পরস্পর থেকে কী হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। আর বিচ্ছিন্ন হলেই তারা পানির বিপরীত আয়ন দ্বারা পরিবেষ্টিত হবে, তখন তারা পানিতে কী হবে? দ্রবীভূত হবে। তাহলে আমি একটু মূল কথাটা আবার বলছি। মূল কথা হচ্ছে, সেই সকল যৌগই পানিতে দ্রবীভূত হবে যাদের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকবে। এই ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকলে তাকে যদি পানির বিপরীত আয়ন দ্বারা আবার আকর্ষণ করে, এখানে শর্ত হচ্ছে দুইটা, একটা ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকা লাগবে। ঋণাত্মক প্রান্ত থাকবে, থাকার পরেও যদি দেখা যায় পানি যখন তাদেরকে আকর্ষণ করবে, সেই আকর্ষণ বলের মান যদি তাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন অপেক্ষা কি হয়? বেশি হয়, তবে তখন তারা পানিতে কি হবে? দ্রবীভূত হবে। আর যদি না হয় তাহলে কিন্তু তারা পানিতে কি হবে না? দ্রবীভূত হবে না। যেমন আমরা প্রমাণ তো দেখালাম, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে কিন্তু পানিতে কি হয় না, কারণ এদের ক্যাটায়ন এবং অ্যানায়ন মধ্যকার আকর্ষণ বল এরা যে বলে আকর্ষণ করে তাদের থেকেও কি অনেক বেশি, তাই এরা পানিতে দ্রবীভূত হয় না। এই জন্য সত্য আমাদের কয়টা আছে? দুইটা। শুধু একটা সত্য নিয়ে পাগল হয়ে গেলে হবে না, যে সত্য দেখলাম যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে আর পানিতে দ্রবীভূত হয়ে যাবে, তা কিন্তু নয়। বুঝছেন কি? তাহলে আরেকটি সত্য হচ্ছে কি, তাদের মধ্যকার যে আকর্ষণ বল, সেই বল অপেক্ষা পানির আকর্ষণ বলের মান কি হতে হবে? বেশি হতে হবে। বুঝছেন?
এটা কিন্তু এমসিকে বেশি আসে রে, এই দুটো আর একটা বেরিয়াম সালফেট, এই দুটো সব থেকে বেশি আসে যে আয়নিক যৌগ সত্ত্বেও নিচের কোনটি পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না। তাহলে এবার আমরা একদম মূল প্রশ্নে চলে যাই। দেখো তাহলে প্রশ্ন হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কি হবে না সেটি কি করো, ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম ধনাত্মক ও ক্লোরিন কি রয়েছে, ঋণাত্মক আয়ন রয়েছে, অর্থাৎ এখানে ধনাত্মকও কি থাকে, তাই সোডিয়াম ক্লোরাইডকে পোলার দ্রাবক পানিতে কি করা হলে, পানির অণুর ধনাত্মক প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক প্রান্ত অর্থাৎ কাকে, অ্যানায়নকে আকর্ষণ করে। একইভাবে পানির অণুর ঋণাত্মক প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত অর্থাৎ কাকে কি করে, এই আকর্ষণ বলের মান যখন সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা কি হয়, তখন এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির বিপরীত আয়ন দ্বারা কি হয়, এই জন্য তারা পানিতে কি হয়, দ্রবীভূত হয়। বুঝছেন কি কথা? এটা বলার পরে চিত্র দিতে গিয়ে হাই রে সমস্যা, এই চিত্র আজীবনই দেওয়া সম্ভব নয়, কিভাবে চিত্র দেবে, কি টেনশন, খুবই টেনশন। এই চিত্র কিভাবে এখন দেব, স্যার এটা না দিলে চলে না স্যার, দরকার নাই স্যার, থাক স্যার, এই চিত্রে কি আছে, এলে তো এমনিতেই দেওয়া যায়। এই যে দেখেন তো এরকম করে সোডিয়াম এক পাশে দেবেন, এই চিত্র দিতেও কত কৃপণতা, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, তাই কেমনে হলো। এই চিত্র এখানে একটা তুমি দিয়ে দিলা, এখানে আরেকটা দিলা, এই দুটো তো আগে দিবা। এখন বলো তো এটা যেহেতু ধনাত্মক, তাহলে পানির কোন প্রান্তগুলোর কাছাকাছি থাকবে, ঋণাত্মক, তাহলে ঋণাত্মক কি অক্সিজেন না, তাহলে সুন্দর করে এরকম কয়েকটা অক্সিজেন দিয়ে নাও না কেন, এরকম করে অক্সিজেন দিয়ে নিবা, ঠিক আছে কি, দিয়ে নিয়ে এখন দেখো তো এর সাথে পানির অণুর গঠন, আমরা যে গঠনগুলো দিই সেই গঠনগুলো এরকম করে দিয়ে দাও। এটা কি এমন, পানির অণুর এরকম করে দুই পাশে দিয়ে দাও। এটা দিতে গিয়েও দেখা যায় এক একজনে এক এক রকম করে দিচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে চিত্রটা মোটামুটি তো হয়ে গেছে, এখন তোমাকে শুধু কি করতে হবে, আংশিক চিহ্নটা দিতে হবে। তাহলে হাইড্রোজেনের সাথে তুমি আংশিক কি দিবা, আর অক্সিজেনের ক্ষেত্রে কি দিবা, তাহলে চতুর্পাশে এই চিত্রটার মতো করে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। তো এই চিত্র দিতেই পারে না, হাই রে কষ্ট। আর এটা দেখো, কেউ কেউ আবার বলে যে চিত্রটা স্যার আরেকবার দেখান, আরেকবার দেখান, আরও 6 বার দেখাচ্ছি, দেখো এটা কিছুই নাই। এখন এই জায়গাতে বলো তো ক্লোরিন যেটা রয়েছে, তাহলে ক্লোরিনের চারপাশে কারা থাকবে, তাহলে এবার কি করো, হাইড্রোজেন দাও। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা হাইড্রোজেন মিলে একটা কি থাকবে, তাহলে এমনভাবে দাও যেন দুইটা হাইড্রোজেন মিলে একটা অক্সিজেন তুমি দিতে পারো, বুঝছো কি। তাহলে প্র্যাকটিস না করলে তুমি পারবে না, তো মনে করলা যে বাসায় গিয়ে খালি যেভাবে আছে ওইভাবে রেখে দেবো, তা তো হবে না। এই যে একটা হয়ে গেল, এটা এখানে এসে এইভাবে দাও, কারণ এটার সাথে মিলাবা না। যারা এরকম করতে পারো না তারা খাতা ঘুরিয়ে নাও, তাছাড়া তো উপায় নেই, তাদের ক্ষেত্রে আর কি বলবো। এই যে এরকম করে দিয়ে দাও, তাহলে এগুলোতে আমরা কি দেবো, ডেল্টা প্লাস, আর কি হবে ডেল্টা মাইনাস। কারো কারো প্রশ্ন দেখো আবার কি কত সহজ সরল, আমার স্টুডেন্টগুলো শুনলেই ভাল লাগে, স্যার এখানে যে অক্সিজেন মনে করেন পানির অণু 5টা দিছি, স্যার ওখানেও 5টাই দেওয়া লাগবে স্যার। তার জন্য আমার প্রশ্ন যে বাবা তুমি যে সকালে যদি গুনে গুনে 5টা অণু পানি খাও, বিকেলেও 5টাই খাইও, এইটা গোনার দরকার আছে, এটা 5টা দিছে ওটা 5টাই দেওয়া লাগবে, এরকম অর্থ আছে বলে কেটা গণবেদ যাবি কও, বুঝছেন তো না, বুঝছ বাবা, গুনে গুনে দিও। আচ্ছা এখন এই চিত্র দেওয়ার পর, এই চিত্র কি করার পর অবশ্যই এখানে লিখতে হবে কি চিত্র তুমি দিলা, একজনও লেখে না চিত্র কি না, একজন লেখে না, কথা বলে ভুল হবে, অনেকেই লেখে আবার কেউ মিস করে, সংশোধনী দিলাম তো, ঠিক আছে কি এর মধ্যে বুঝছো সবাই। তাহলে কোনো একটি যৌগ যে পানিতে দ্রবীভূত হবে সেটি নির্ভর করবে তার ওই যে
ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ শক্তির উপর। ক্যাটায়ন এবং কি পাশাপাশি পানির বিপরীত আয়ন যে দ্বারা তাদেরকে যে আকর্ষণ করছে, এই আকর্ষণ শক্তির উপর কি করবে, নির্ভর করবে। এই দুটোর মধ্যে যদি দেখা যায় ক্যাটায়ন এবং অ্যানায়ন অপেক্ষা পানি যে বলে আকর্ষণ করছে তার আকর্ষণ বলের মানে বেশি, তখন তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে এরকম করে পানির বিপরীত আয়ন দ্বারা কী হবে, পরিবেষ্টিত হবে। বুঝছেন কি? আমি আরেকবার বলি পুরোটা। তাহলে সোডিয়াম ক্লোরাইড একটি কি যৌগ? তাই এখানে সোডিয়াম প্লাস ধনাত্মক আয়ন এবং ক্লোরিন মাইনাস কি আয়ন, অর্থাৎ এখানে ধনাত্মকও কি থাকে, তাই এটি কি প্রকৃতির হয়। এই জন্য সোডিয়াম ক্লোরাইডকে পোলার দ্রাবক কোথায় যোগ করা হলে, পানির অণুর কোন প্রান্ত, অর্থাৎ ধনাত্মক বলো ধনাত্মক প্রান্ত। তাহলে সোডিয়াম ক্লোরাইডের কোন প্রান্ত কি করে, অর্থাৎ অ্যানায়নকে কি করে, আকর্ষণ করে। একইভাবে কিভাবে, পানির অণুর কোন প্রান্ত, সোডিয়াম ক্লোরাইডের কোন প্রান্তকে, অর্থাৎ কাকে কি করে, এই আকর্ষণ বলের মান যখন সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা কি হয়, তখন এই সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর থেকে কি হয়ে পানির বিপরীত আয়ন দ্বারা কি হয়, তাই সোডিয়াম ক্লোরাইড পানিতে কি হয়, শেষ। বুঝছেন কি? হাত অনেকে আর তুলছিল চিন্তা না এখন তো। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, অর্থাৎ এখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন থাকে। এই পানির ভিতর সোডিয়াম ক্লোরাইড যোগ করা হলে পানির অণুর ধনাত্মক প্রান্ত সোডিয়াম ক্লোরাইড অণুর ঋণাত্মক প্রান্ত অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের অ্যানায়নকে আকর্ষণ করে। একইভাবে পানির অণুর ঋণাত্মক প্রান্ত সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত অর্থাৎ ক্যাটায়নকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্যকার সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা বেশি হয়, তখন সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণুর ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত দ্বারা পরিবেষ্টিত হয়। তাই বলা যায় সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে কি? বসেন, এটাই তো আমাদের প্রশ্ন ছিল।